নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে সোহিনীকে নিয়ে। সোহিনী তার সন্তানকে হারিয়ে ফেলেছে, তার গর্ভেই তার সন্তানের মৃত্যু ঘটেছে। একটা মায়ের কাছে যে এটা কতটা প্যাথেটিক সেটা সত্যি মানে কল্পনা তো আমরা সকলে করতে পারছি, কিন্তু অনুভব হয়তো ফিলিংসটা হয়তো শুধুমাত্র সোহিনী করতে পারছে এই মুহূর্তে। সোহিনীকে আমরা সেভাবে অনেকেই চিনতাম না, খুব যে তার ভিডিও দেখেছি এটাও নয়, কিন্তু এই ঘটনার পর আমি তার ভিডিও দেখলাম এবং ডাক্তারবাবুর লাইফটাও আমি দেখলাম। সমস্ত কিছু মিলেমিশে এবং তারপর সোহিনীও কিন্তু মুখ খুলেছে। তো এই সব কিছু মিলেমিশে আজকের ভিডিও। মা, এই মা হওয়াটা আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে একটা বলা যেতে পারে অনেক স্বপ্ন থাকে, অনেক কিছু থাকে। একটা যখন সে সত্যি সত্যি আমরা মা হই, তখন সে যে একটা খুশি, মানে হাজার শরীরে যন্ত্রণা সব কিছু সত্ত্বেও যে খুশি, সেইটা সত্যি মানে ভাষায় বোধহয় প্রকাশ করা যায় না। তো সেই রকম খুশি আমি অনুভব করেছিলাম আজ থেকে প্রায় 15 বছর আগে। তো যখন মেয়েকে দেখেছিলাম, সত্যি কথা বলতে কি সিজারের যে যন্ত্রণা বা সমস্ত কিছু যেন কোথায় কোথায় মানে হারিয়ে গেছিল, টেরই পাইনি। যাই হোক, তো তারপরে সে তো এখন বড়। এখন এই যে আজকে সোহিনীর সাথে যেটা হলো, তার প্রথম সন্তানকে সে হারিয়ে ফেললো এবং শুরুতেই বলা হলো যে ডাক্তারবাবু নাকি সন্তানকে মেরে ফেলেছেন। যেখানে ডাক্তারবাবু লাইভ করে বেশ কিছু কথা বলেছেন, সে সংক্রান্ত বিষয় তো আমি অবশ্যই আসছি। তার আগে আমি সোহিনী কি বলেছে আমি সেটাতে একটুখানি আপনাদের পড়ে শোনাচ্ছি। 22শে অগস্ট আমাদের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে তাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে যা চলছে তা আমাদের কল্পনার অতীত। আমরা বিভিন্ন মানুষের জল্পনা এবং সেই সংক্রান্ত আলোচনায় বিধ্বস্ত। এই বিষয়ে নানান ভিডিও পোস্ট, ডাক্তারবাবুর ভিডিও, তার কমেন্ট সেকশন আমরা দুজনেই শোকের সময়ে দুর্বলতর করে তুলেছে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল এবং আনঅফিসিয়াল বক্তব্য রাখিনি। এই 5 দিনে আমাদের পক্ষে যা ভাবার পরিসরই ছিল না। আমরা চাইনি এখনই এই বিষয়কে কেন্দ্র করে কোনো কথা হোক, ঠিক আছে? তো এই মোটামুটি এই বিষয়ের ওপরই এই পুরো জিনিসটা আছে এবং তার স্বামী স্ত্রী দুজন মিলে এইটা দিয়েছে। অবশ্যই তার হাজব্যান্ডই দিয়েছে, কারণ সোহিনীর এখন যা মানসিক কন্ডিশন তাতে ও মনে হয় না এটা দিতে পারবে। তো যেটা বলছে যে এই শোকের সময়ে এইটুকু সহমর্মিতা এবং সাহায্য আমি আপনাদের কাছ থেকে আশা করছি এবং আশা রাখি আপনারা এটা শুনবেন। অবশ্যই সোহিনীর সঙ্গে আমরা সকলে কিন্তু সহমর্মী, তাই তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে একটা ভিডিও ভাইরাল হয় হঠাৎ করে, একটা ডাক্তারবাবুকে দোষারোপ করা হচ্ছে, যেখানে ডাক্তারবাবু লাইভ করে পরিষ্কার ক্লিয়ার কাট করে দিয়েছেন এক্স্যাক্টলি সোহিনীর কী কী সমস্যা ছিল, কী কী প্রবলেম ছিল, এবং তার বাচ্চা কিন্তু গর্ভেতেই তার আনফর্চুনেটলি মৃত্যু ঘটেছে। আচ্ছা, এবারে যদি আমরা একটু সোহিনীর ব্লগগুলো দেখি, সোহিনী কিন্তু আজ থেকে 1 মাস আগেও সোহিনী ঘুরতে গেছে, যেটাকে বলে বেবি মুন, ফটোশ্যুট, এগুলো তো আছেই। দেখুন, সোশ্যাল মিডিয়াতে এখন এমন একটা ট্রেন্ড চলছে না, বিয়ে ঠিক আছে প্রি ওয়েডিং শ্যুট হতে পারে, কিন্তু যখন কেউ মাও হচ্ছেন সেখানে একদম বেবি মুন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একদম মানে সেইগুলো একটা কন্টেন্ট, ঠিক আছে? এবং সোহিনী সেখানে আমার যে বিষয়টা বলার, 1 মাস আগে আমি দেখলাম ওরা বোধহয় বোলপুর ঘুরতে গেছে এবং সেখানে কিন্তু ওরা গেছে ট্রেনে। ওভারব্রিজ দিয়ে সোহিনী উঠছে, যতটা অ্যাডভান্স স্টেজে ওভারব্রিজ দিয়ে সে উঠছে নামছে, ট্রেনে করে সে ঘুরতে গেছে। আমার যেটা মনে হয় যে যখন আমরা প্রত্যেকেই যখন প্রেগনেন্ট ছিলাম, তো দেখবেন সবাই একটা যে বলে ভীষণ সাবধানে, কারণ যে কোনো মুহূর্তে যে কিছু হতে পারে। আর সবথেকে বড় কথা, এতটা সেন্সিটিভ একটা বিষয়, তো সেই ক্ষেত্রে আমার যেটা ধারণা, হয়তো এটা এই সময় সোহিনীকে বলা উচিত না, কিন্তু ওর আরও বেশি নিজের প্রতি যত্নবান হওয়াটা উচিত ছিল। সোশ্যাল মিডিয়া ভিডিও করা, একটা যখন ফটোশ্যুট করা হচ্ছে তখন কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু সেগুলো করা হয়, প্রচুর লাইটস থাকে, প্রচুর কিছু থাকে, প্লাস পেটের মধ্যে যে একটা দেখলাম জগন্নাথ দেবের একটা পেন্টিং করে সেগুলো সেখানে বিভিন্ন কেমিক্যাল সেগুলোতে ইউজ হয়, তাই তো? তো সব কিছু মিলেমিশে কিন্তু ও যেভাবে প্রেগনেন্সি অবস্থাতেও ওর মনে হয়েছে ও কাজ করেছে, কিন্তু ওর সঙ্গে কিন্তু এই যে একটা ধরুন মানে ধকল, শারীরিক ধকল, সেটা তো কিন্তু ওর সন্তানও কিন্তু কিছুটা হলেও সাফার করেছে, তাই তো? এবার ডাক্তারবাবুর কথা যদি আমি ধরি, ডাক্তারবাবু যে যে কমপ্লিকেশনগুলো বলছেন, আমাদের সাধারণ মানুষের পক্ষে সেগুলো বোঝা কোনোভাবেই সম্ভব না। তবে আমার যেটা ধারণা, তিনি এর আগেও নিশ্চয়ই ডেলিভারি করেছেন, ঠিক আছে? এবং তার মনে হয়েছে যে তার একটা কিছু বলা দরকার এবং তিনি সেটা কিন্তু বলেছেন এবং তিনি কিন্তু পুরোপুরি ডিটেলে বলেছেন কি কি হয়েছে। এখন কথা হচ্ছে যে
একটা ধরুন এরকম ঘটনা ঘটলেই আমরা সঙ্গে সঙ্গে একটা ডাক্তারকে দোষারোপ করে ফেলি, ঠিক আছে? আমি এটা বলছি না যে সমস্ত ডাক্তার সমান, অনেক এমন ডাক্তারও থাকেন যারা রোগীকে রীতিমতো মেরে ফেলেন তাদের ভুল ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে? হয়তো গর্ভে ছুঁচ থেকে যায় বা এরকম কিছু অপারেশনের সময়, এগুলোও কিন্তু আমরা দেখেছি। কিন্তু এই ক্ষেত্রে কি ব্যাপারটা তাই? তা তো নয়। কাজেই একটা জিনিস আমাদের অবশ্যই বুঝতে হবে, আজকে যে জিনিসটা ঘটেছে সেটা অবশ্যই একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ডাক্তারবাবু সেগুলোকে আমাদের বলে দিয়েছেন ক্লিয়ার কাট, এবং ডাক্তারবাবু এটাও কিন্তু বলেছেন যে উনি কিন্তু এই সমস্ত কিছু হওয়ার পরও, কারণ বাচ্চাটা পেটের ভেতর ধরুন মানে মারা গেছে, তো সেক্ষেত্রে তাকে কিন্তু অপারেট করে বের করতে হয়েছে, তো সেই সিচুয়েশনটা সেটাও তিনি কিন্তু করেছেন, এবং তিনি কিন্তু তার জন্য নাকি কোনো রকম ডাক্তারবাবুর কথা অনুযায়ী কোনো রকম পারিশ্রমিক তিনি নেননি। তো কোথাও না কোথাও আমাদের একটু বোধহয় কাউকে ট্রোল করার আগে, কারণ এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই সোহিনী বা ওরা ট্রোল হচ্ছে না, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু সেই ডাক্তারবাবুটাকেও ট্রোল করা হয়েছে। এতদিন কিন্তু সোহিনী কোনো রকম মুখ খোলেনি, কিন্তু ডাক্তারবাবুর লাইভে আসার পর সে মুখ খুলছে। তো একটাই কথা বলবো যে যখন প্রেগনেন্সির সময় সোহিনীর কিন্তু আরও একটু যত্নবান হওয়া উচিত ছিল, আরও একটু, আসলে প্রথম সন্তান, ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, ভীষণভাবে সমস্ত কিছু দেখেছি, মানে ওর এই যে তার এর পরের জার্নিটা যতক্ষণ না ও আবার প্রেগনেন্ট হচ্ছে, খুব ডিফিকাল্ট হয়ে যাবে একটা মানুষ হিসেবে, তো অবশ্যই, ঠিক আছে? তো কোথাও না কোথাও নেক্সট টাইম হয়তো আরও বেশিও যত্নবান হবে, আরও বেশি নিজের শরীরের খেয়াল রাখবে, আরও বেশি নিজেকে টাইম দেবে, আরও বেশি নিজে রেস্ট করবে। লোককে জানানো, লোককে সমস্ত কিছু করার জন্য তো পুরো টাইম পড়ে আছে, ঠিক আছে? কিন্তু নিজে একটুখানি আমি শরীরে রেস্ট দেওয়া ভীষণ প্রয়োজন, কারণ শরীরের নিজে রেস্ট পেলে তবেই কিন্তু যে সন্তানটি আছে সেও কিন্তু রেস্ট পাবে। তো একটাই বলবো, ডাক্তারবাবু যেটা বললেন কমপ্লিকেশন তো অবশ্যই অনেক কিছু ছিল, তার আগেই নাকি তারা টের পেয়েছিলেন। তো জানি না এর মধ্যে কতটা সত্য মিথ্যা কী আছে, কিন্তু যাই হোক ডাক্তারবাবুর কথা তো আপনারা অবশ্যই শুনবেন এরপরে। কিন্তু একটাই বলবো যে কাউকে হঠাৎ করে দোষারোপ করা কখনোই উচিত না। এইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, এটা সোহিনীর জন্যও অ্যাক্সিডেন্ট এবং ডাক্তারবাবুর জন্যও অ্যাক্সিডেন্ট, এটা হতেই পারে। কিন্তু সেগুলোকে মানে ডাক্তারবাবুকে দোষারোপ করে, তাকে উল্টোপাল্টা কথা বলে, তার বাড়ির সামনে গিয়ে হামলা করে, বা এই জিনিসগুলো যেগুলো হচ্ছে, যেগুলো ডাক্তারবাবু বলেন, এগুলো কোনোভাবে উচিত না। তাহলে তো এমন দিন আসবে পেশেন্ট পড়ে থাকবে, ডাক্তারবাবু ট্রিটমেন্ট করতে চাইবেন না। যদি পেশেন্টটার কিছু হয়ে যায় তাহলে ডাক্তারবাবু তো দোষারোপ করবে, তাই না? যাই হোক, ডাক্তারবাবু কী বলেছেন সেটা অবশ্যই শুনে নিন। আর সোহিনীর জন্য রইল অনেক অনেক সহমর্মিতা, খুব তাড়াতাড়ি আবার ওর কোল ভরবে ডেফিনেটলি, বয়স ভীষণ কম, আবারও মা হবে। হ্যাঁ, এটা হতে পারে একটা মানে কি বলবো, ওর প্র্যাকটিস হয়ে গেল, আবারও মা হবে, তখন আরও বেশি যত্নবান হবে, তাই না? এটাই ডাক্তারবাবু কি বলেছে সেটা একটু শুনে নিন। আমার একটি পেশেন্ট যাকে আমার আন্ডারে ট্রিটমেন্ট চলছে, প্রাইমি প্রথমবারের বাচ্চা, যে তার বাচ্চা রাত থেকে নড়ছে না। এই কথা শুনে, কারণ আমি পেশেন্টটিকে চিনি, তার ব্লাড প্রেশার বেশি, তার বাচ্চাটা ভীষণ ছোট, মা খুব এল্ডারলি, এবং সেই জন্য আমি তাকে বলি তুমি দেরি করবো না, তুমি আমার বাড়িতেই এসো। তারা সকাল 8টার সময় আমার বাড়িতে আসে, আমি আমার বাড়িতে এক্সামিন করে দেখি তার প্রেশারটা খুব বেশি, এবং ডপলারে বাচ্চার ফিটাল হার্ট সাউন্ড পাচ্ছি কি পাচ্ছি না, ওই 107-এর আনাগোড়ায়। এই সমস্ত অবস্থায় আমি তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ হতে বলি, অক্সিজেন কনসেন্ট্রেট এবং ফার্দার আল্ট্রাসাউন্ড করে এটাকে একটা ডায়াগনোসিস করতে বলি। পেশেন্টকে ইমিডিয়েটলি অক্সিজেন, হসপিটালাইজেশন এবং আল্ট্রাসাউন্ড ফার্দার কনফার্মেশন বলি। এই পেশেন্টটি কিন্তু আগের থেকেই প্রচুর প্রেশার বেশি ছিল, তিনি প্রেশারের ওষুধে ছিলেন, তাকে রেস্টের অ্যাডভাইস করা হয়েছিল। ওনারা তারপরে ওনারা 11:30 নাগাদ আমাকে ফোন করেন, ওনারা আউটসাইডে একটা আল্ট্রাসাউন্ড করেছে, সেই আল্ট্রাসাউন্ডে নাকি রিপোর্ট ঠিক আছে। আমি বললাম তাহলে হসপিটালে ভর্তি করে দিন, কিন্তু ওনারা বললেন আপনারাকে আমরা একবার দেখাতে চাই। আমি বললাম ঠিক আছে। আমি মিলেনিয়াম নার্সিংহোমে ছিলাম, সেখানে পেশেন্টটাকে আনতে বললাম। আমি কলেজে যাওয়ার আগে আমি আনতে বলি, আমি দাঁড়িয়ে থাকি, আমি পেশেন্টকে দেখে বলি ইমিডিয়েটলি, তার পেশেন্ট বলে আমার বাচ্চা নড়াচড়া করছে। আমি তাহলে অবজারভেশনের দরকার আছে, আপনি উপরে ভর্তি হয়ে যান। ভর্তি করে পেশেন্টকে 3বার আমার আরএমও সিস্টাররা যারা এক্সপার্ট, তারা ডপলার করে দেখে যে বাচ্চার কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না। সিস্টাররা আমাকে ফোন করে যে আমরা অনেকবার দেখেছি ফিটাল হার্ট সাউন্ড পায় না, আমি বলি যে আমি আসছি একটা পোর্টেবল আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা করতে। ইমিডিয়েটলি আমি রাশ ব্যাক, আমি ওর আল্ট্রাসাউন্ড করি, আমার যতটুকু লাগে আমি দেখি যে ওর কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই। আমি পেশেন্ট হাজব্যান্ডকে ডেকে বুঝিয়ে দিই যে যদিও আমি এক্সপার্ট সোনোলজিস্ট নই, এটাকে কিন্তু অন অ্যাডমিশন থেকে এখনো পর্যন্ত আমরা কোনো রকম ফিটাসের অ্যাক্টিভিটিস মানে হার্ট অ্যাক্টিভিটি পাইনি, এবং এটাকে ফার্দার কনফার্মেশনের জন্য আপনাকে এক্সপার্ট সোনোলজিস্ট থেকে যেতে হবে। ওনারা নিয়ে যান এবং সন্ধ্যেবেলা 5টার সময় ওদেরও রিপোর্ট আসে যে ফিটাল ডিমাইজ মানে বাচ্চা মারা গেছে।
ওনারা ওই রিপোর্ট নিয়ে এসে নার্সিংহোমে একটু ভাঙচুর বা করার চেষ্টা করেন, ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা করেন এবং পেশেন্টকে ডিওআরবি করে ওখান থেকে নিয়ে চলে আসেন। বসে ওনারা আমার বাড়িতে, কাঁচরাপাড়া বাড়িতে এসে বেশ কিছু মব এসে আমাকে হেনস্থা করার চেষ্টা করে, ভার্বাল অ্যাবিউজ করে এবং আমি ওনাদের একমাত্র হচ্ছে আমাদের সিজারটা কেন তখনই করলেন না। বাচ্চাটি প্রিটার্ম ছিল, ওর ওজন অনেক কম ছিল, আইইউজিআর ছিল। এই অবস্থায় কাউকে সিজার বললেই তো সিজার করা যায় না প্রিটার্ম বাচ্চা, তার বাচ্চারও বাইরে এসেও হয়তো অনেক কমপ্লিকেশন হতে পারে। এজন্য এর একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট দরকার। কিন্তু ভর্তির পরের থেকে আমি যেহেতু কোনো জায়গায় কোনো ফিটাল হার্ট সাউন্ড পাইনি, অতএব একটা মরা বাচ্চা সিজার করার কোনো রকম ইন্ডিকেশন সেই সময় ছিল না। এরপরে সন্ধ্যেবেলায় আমাকে পার্টি এসে মব অ্যাটাক করে। আমি তাও উইথ ফুল রেসপন্সিবিলিটি আমি বলি নিয়ারেস্ট নার্সিংহোমে ভর্তি করুন, যাতে আমি ওর পেশেন্টের যদি নর্মাল হয় সেই ব্যবস্থা করব, আমি কন্টিনিউয়াস ওখানে থাকবো। আমি পেশেন্টকে ভর্তি করার পরে আমি নার্সিংহোমে যাই, সেখানে 8টার সময় আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা হয়, ভার্বাল অ্যাবিউজ তো চলেই, সামহাও নার্সিংহোমের স্টাফরা আমাকে অ্যাসল্ট থেকে বাঁচায়। তারপরে উপরে গিয়ে আমি এত কিছু সত্ত্বেও আমি উপরে যাই, মায়ের দায়িত্ব নিয়ে মায়েকে ফির এক্সামিন করি, মায়ের রোগটা বোঝার চেষ্টা করি। কিন্তু মা এত রেস্টলেস ছিল না, সকাল রাত্রি 9টা 9:30 আমি ডিসিশন নিই যে এটাকে কিছু একটা প্রবলেম আছে মায়ের, এটাকে সিজার করা উচিত, কারণ মা প্রচন্ড রেস্টলেস হয়ে যাচ্ছে। এখন বাচ্চা তো গেছে, মাকে বাঁচানোর দরকার। তো আমি সিজারিয়ানের ডিসিশন নিই। আমি সমস্ত অ্যানাস্থেটিস ওই রাতে আমি অ্যারেঞ্জ করে সিজারিয়ান করতে গিয়ে আমি দেখি যে ইট ওয়াজ এ কেস অফ কনসিলড অ্যাক্সিডেন্টাল হিমারেজ। কনসিলড অ্যাক্সিডেন্টাল হিমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্ল্যাসেন্টার পেছনে একটা রক্তপাত হয়। ইউজুয়ালি হাইপারটেনশন পেশেন্টদেরই বেশি হয়, এলডারলি পেশেন্টদের বেশি হয়, বা যারা বেশি কাজকর্ম করেন, ঝাপাঝাপি করেন তাদের হয়। এনিওয়ে, আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই, তা সত্ত্বেও অল রিস্ক নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি। পরে আমি পার্টিদের বলি যে কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজে একটা কোয়াগুলেশন ডিফেন্সের দরকার পড়ে, যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই, কারণ ফ্রেশ পজেন প্লাজমা প্লেটলেট দিতে হলে সেটা আমরা পাবো না। এক্ষেত্রে আমি রাত 1টার সময় ওদের বুঝিয়ে আমরা 500 বেডে এইচডিইউতে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি। পেশেন্ট আজকে ভালোভাবে, সেখানে কিছুই করা হয়নি, 1 বোতল ব্লাড দেওয়া হয়েছে, পেশেন্ট আজকে তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছুটি হয়ে গেছে। ওরা যেটা প্রথম আল্ট্রাসাউন্ডে নিয়ে এসেছে, ওরা বলেছে বাচ্চা ভালো আছে, কিন্তু অ্যাডমিশন থেকে ডপলার বা আমাদের নিজস্ব আল্ট্রাসাউন্ডে আমরা কোনো বাচ্চার পিডিয়াল কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাইনি, এবং বাইরে যে আল্ট্রাসাউন্ড করা হয়েছে সেটাও বলেছে ফিটাল ডেমাইজ। সো আন্ডার দিলে আমি প্রথম আল্ট্রাসাউন্ডের ক্রেডিবিলিটিটাকে কিভাবে স্বীকার করব? মা হওয়ার আগেই তার বাচ্চাকে না পাওয়া, মরে যাওয়া, এটা ফ্যামিলির পক্ষে, তাদের ফ্যামিলির পক্ষে যেমন মর্মান্তিক, আমার কাছে সেটা দুঃখজনক। কিন্তু আমি তো আর বাচ্চাটাকে ভেতরে গিয়ে মেরে ফেলিনি, যেভাবে করা হচ্ছে আমি নাকি বাচ্চাটাকে মার্ডার করেছি। একটা 100 জন মা যদি প্রেগনেন্ট হন, তার ইডিওপ্যাথিক বলে একটা ইয়ে আছে, 5% কেসে কোনো কারণ জানা যায় না, বাচ্চা শেষের দিকে এসে বাচ্চা পেটের মধ্যে মারা যায়। ইন পার্টিকুলার কেসে এটা তার কারণ ছিল যে কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজ, এবং এই কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজ সবসময় ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয় না, ইট ইজ অ্যান আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং। তো আমি ভেতরে গিয়ে বুঝে সেটাকে ডায়াগনোসিস করেছি। এই সমস্ত যে কথাগুলো বলছি সেগুলো আমি কিন্তু নিজের মন থেকে বলছি না, এর সাপোর্টে প্রত্যেকটা ভিডিও, যার স্পেসিমেন, যে বিশাল ব্লাড ক্লট ছিল, উভেলিয়ার ইউট্রাস বলে একটা কথা আছে, যেখানে পুরো ইউট্রাসটা ভেতরে রক্তপাত হয়ে ইউট্রাসটার অনেকটা কালার ডিসকালার হয়ে যায়, সেটা পর্যন্ত আমার কাছে ডকুমেন্টেশন আছে। অর্থাৎ এইভাবে না জেনে কিছু লোক দেখি কমেন্ট করছে আমি নাকি তার বাবাকে ট্রিটমেন্ট করে মরেছি। আমি যে গাইনোকোলজিস্ট, আমি কোনো জীবনে কোনোদিন ফিমেল পেশেন্টের ছাড়া মেল পেশেন্টের ট্রিটমেন্ট করিনি। ফলে এইভাবে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করাটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আমি মায়ের কথা চিন্তা করে আমি দুঃখিত হয়ে আমি কিছু বলছিলাম না, কিন্তু এখন আমি দেখছি যে জিনিসটা যারা জানে না, কিছু শোনে না, কমেন্ট পাস করে যাচ্ছেন। এই জন্য আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়াতে এসে পুরো ব্যাপারটাকে বিস্তারিত জানানো। অ্যাক্সিডেন্টাল হিমারেজে মায়ের মৃত্যু
অত্যন্ত হাই। সেই অবস্থাতেও আমি অত্যন্ত রিস্ক নিয়ে এত অ্যাসল্ট ফিজিক্যাল অ্যাবিউজের পরেও আমি দায়িত্ব নিয়ে অপারেশন করেছি এবং তার জন্য পুরো সারাদিনে আমি কিন্তু কোনো চার্জও করিনি। আজকে